মুসলিম দেশগুলো তারা যদি একত্রিত হয় এবং তাতে যদি পাকিস্তানও মাথা গলায়, ভারতের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক, তারা তাহলে কিভাবে এই জোটটা সামলাবে? কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা খারাপ হতে পারে, বাকি দেশগুলোর সম্পর্ক তো ভালো। দেখো, আমি কথাটা ডাইরেক্টলি উত্তর দেব না, মানে দেব, পরে আসছি, কিন্তু একটা কথা আমি একটু বলি। সেটা হলো, মানে যখন দেখবে তোমাদের আমাদের সবারই রেস্টরুমের ভিতরে পোকামাকড় ঘুরে বেড়ায়, তখন আমরা জোরে কল খুলে দিয়ে ওই জলটা যখন পড়ে সেই জলটাকে আমরা গাইড করে দিই, ওই পোকামাকড়গুলো ভেসে বেরিয়ে যায়, ঠিক আছে? অথচ এই পোকামাকড়গুলোই যখন আমাদের বেডরুমে থাকে, তখন আমরা ভয় পাই যে ঘুমানোর সময় আমাদের কানে ঢুকে যেতে পারে, গায়ে ফায়ে কামড়ে দিতে পারে। সুতরাং পোকামাকড়ের অবস্থানটা কোন জায়গায় কিরকম আর তাকে সেই জায়গায় কিভাবে ট্রিট করলাম, সেই অনুযায়ী কিন্তু পোকামাকড়ের ছটফটানিটার গুরুত্ব। আমরা যদি পোকামাকড়কে বেডরুমে রাখি, তাহলে আমরা জল ঢালতে পারবো না, তার কারণটা হচ্ছে আমাদের বিছানা ভিজে যাবে। কিন্তু আমরা যদি জলটা ঠিক সময় ঠিক জায়গায় ঢেলে দিই টয়লেটে, তাহলে এমনি ভেসে বেরিয়ে যাবে। এবার এটাতে কোনো ম্যাটার করে না যে সেখানে আমাদের যে বিছেগুলো আছে তাদের ক্যাকড়ার সাথে কত বন্ধুত্ব, আর সেই বিছেগুলোর কত পিঁপড়ে বা আরশোলার সাথে বন্ধুত্ব। তার কারণটা হচ্ছে যখন জলে ভেসে যাবে তখন তো কিছু করার থাকবে না। সুতরাং এখানে শুধুমাত্র কনভেনশনাল ওয়ার যেমন খুব খুব একটা এর মধ্যে এই ডিসকাশনের মধ্যে আসবে না, সেরকম নন কনভেনশনাল ওয়ার যে একা পাকিস্তান বা পাকিস্তানের বন্ধু বান্ধব জানে সেরকম তো নয়। আমরা ক্লাইমেট স্ট্র্যাটেজি করেছি, আমরা ক্লাইমেট স্ট্র্যাটেজি প্রোভাইড করেছি অন দ্য টেবল, এবং দ্যাট ইজ ভেরি মাচ লিগাল স্ট্র্যাটেজি। আমরা দেখিয়েছি যে আমাদের আমাদের নিজের নিজের লিমিটেশনে আমরা করছি। আমরা তো পাকিস্তানের উপরে বোম ফেলছি না, আমরা তো পাকিস্তানকে বলিনি কিছু। হ্যাঁ, আমাদের ক্লাইমেট স্ট্যান্ড আমরা নিতেই পারি। তোমরা যদি মনে করো এই এখনো এই নষ্টামিগুলো চালিয়ে যাবে গভর্নমেন্টের তত্ত্বাবধানে, তাহলে ওয়েল এন্ড গুড, গো অ্যাহেড। অক্টোবর আসতে আর বেশি দেরি নেই, আর একটা মাস আরেকটু যদি গভীরে আমরা ভাবি শুভাশিস, সেটা হচ্ছে মিডল ইস্টটা তো পুরোটাই তেলের ভান্ডার। সুতরাং সেইখানে গিয়ে যদি প্রেসারটা পড়ে, আলটিমেট তো গোটা বিশ্বের একটা ভয়ানক ক্ষতি। ম্যাডাম, আমি ব্যক্তিগত স্তর থেকে বলছি, আমার সৌভাগ্য হয়েছে একটা কনসিডারেবল সময় আমি মিডল ইস্টে ইসলামিক কান্ট্রিজদের সাথে এই তেল জাতীয় ডিপ্লোমেসি গুলোকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ট্রেড বা ট্রেড ইকোনমিক্স এর মধ্যে এদের একটা মাইন্ডসেট আছে, এবং এদের মাইন্ডসেটটা এতটাই তীব্র, এরা জানে যে এদের দেশ থেকে যে জিনিসটা বিক্রি হয় বাইরে, এবং যার জন্য আজকে তাদের অর্থনৈতিক অবস্থাটা এতটা স্টেবল, সেটার কারণ কিন্তু ড্রাই ফ্রুটস না, বা সেটার কারণ সৌদি আরবিয়া বা যে কোনো তেলের ভান্ডওয়ালা দেশের তার কিন্তু মেন অস্ত্রশস্ত্র না, তার মেন দ্রব্য হচ্ছে তেল। এই তেলের ট্রেডিং যদি কোনো কারণে সাফার করে যায়, তাহলে কিন্তু এদের বাঁচার জন্য কোনো বাইলেন বা বাই রুট কিন্তু নেই। আর একটা কথা ভুলে গেলে চলবে না, যে মানুষ সারা জীবন বড় লোকের চালে বেঁচেছে, সে সার্টেনলি মধ্যবিত্ত বা গরিব হতে পারবে না। সুতরাং তার ইকোনমিক স্ট্যান্ডার্ড তার দাম করে ফল করতে পারবে না। তার কারণ মোস্ট অফ দিস গ্রোয়িং নেশনসে, মানে মোস্ট অফ দিস ইসলামিক নেশনসে কোথাও মিডিয়কার বলে কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, এবং সেই কারণে আইদার দে আর রিচ, রিচ মানে ফিলথি রিচ, আর নাহলে তারা কিন্তু একদম মানে গ্রাউন্ড লেভেলে। এবার এই যে কারণে তাদের যে গ্যাপটা আছে, সোশিও ইকোনমিক গ্যাপটা আছে, এই সোশিও ইকোনমিক গ্যাপটা আনস্টেবল যখন কন্ডিশন প্রিভেল করবে, তখন কিন্তু এটাকে স্টেবিলাইজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। কারণ এর জন্য ইকোনমিক পাঞ্চিং লাগে। যদি ট্রেডই বন্ধ হয়ে যায়, তাহলে এই ইকোনমিক ফুলফিলিং বা পাঞ্চিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। সেই কারণে আমার মনে হয় যে এরা ডাইরেক্টলি কখনোই এমন কোনো দেশের সাথে কুরিলেশনে যাবে না যেই দেশটা তাদের তেল বেচে বা পৃথিবীতে তাদের তেল বিক্রয় করতে সাহায্য করে। একদমই। কিন্তু আমেরিকা, আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি, আমেরিকা তো কোনোদিনই নিজের মাটিকে খারাপ কাজে ব্যবহার করেনি, বা নিজের মাটি থেকে কোনোদিন কোনো যুদ্ধ করেনি, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। দু একটাই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিন্তু আমেরিকা তো এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। একদিকে বলছে ভারতের সঙ্গে স্পেশাল সম্পর্ক, নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, ওদিকে আসিম মুনিকে দুবেলা করে ডেকে নিয়ে যাচ্ছেন, কখনো ডিনারে কখনো লাঞ্চে। সেটা আমিও এই আমাদের এখানে পুজোর মরশুম আসবে, বহু মানুষকে আমরা খাওয়াই দাওয়াই, সেটা একটা কালচারের ব্যাপার, এবং বহু পিছিয়ে পড়া সামাজিক মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা বলতে পারো সিএসআর অ্যাক্টিভিটির মতো। এটাকে আমি সাধুবাদ জানাই। সেটা ওরা ওদের মতো করে করে, ওদের দুর্গাপুজোয় করে না, ক্রিসমাসে করে, অন্য সময় কিন্তু তাই বলে
যে মার্সিডিজ হচ্ছে ভারত আর ভাঙা ট্রাক হচ্ছে পাকিস্তান, ট্রাক যদি মার্সিডিজকে ধাক্কা দেয় তাহলে কি অবস্থা হতে পারে, এই কথাগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম্প শুনছেন। শোনা মানে কোনো উত্তর না দেওয়া মানে তো সমর্থন করা। তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা মানুষ মানসিক ভাবে কতটা গরিব হলে যে সে ট্রাকের উপরে তার ব্র্যান্ডটা নিয়ে যেতে পারছে না। তার কারণটা হচ্ছে সে নিজেকে কখনো ফারারি ভাবতে পারছে না, তার মানসিকতাটাই ওখানে আটকে গেছে। তার মানে সে মেন্টাল কতটা ডিস্টেবল কন্ডিশনে আছে। এবং ট্রাম্পের সামনে বলার সময় ট্রাম্পের মেন্টাল কন্ডিশনটাকে তো আমরা আজকে বহু শোতেই ডিসকাস করেছি। সেটা আমেরিকার কাছে বেস্ট অফ লাক টু ডিল হিম ইন ফিউচার। আর কতদিন ডিল করবে সেটা তাদের সেনেট এবং তাদের ইলেকট্রাল কলেজের লোকজনরা বুঝবে, আমাদের বলার কিছু নেই সেখানে। কংগ্রেসম্যানরা যথেষ্ট এটা নিয়ে অলরেডি মুখ খোলা শুরু করে দিয়েছে। আমি এই দুজনের মধ্যে কার মস্তিষ্কে কতটা মানে স্টেবিলিটির অভাব সেটা নিয়ে ডিসকাস করতে গেলে সারা রাত চলে যাবে। তবে আমি খুব স্পেসিফিক্যালি দু তিনটে পয়েন্ট নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো, যদি পাকিস্তান মনে করে যে আমাদের সাথে মিলিটারি এনগেজমেন্টে আসবে, তাহলে পাকিস্তান জানে তারা কিন্তু আমাদের কাছে কিছু ঘন্টার ম্যাটার। আমি এমন বলছি না যে 24 ঘন্টারও ডিলিংস হবে, ইট ক্যান বি 18 আওয়ার 17 আওয়ার ফ্যাক্টর। দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি পাকিস্তান কারোর এড নিয়ে এটা করার কথা ভাবে, তাহলে ভারতবর্ষ এই এড কনসেপ্টে যদি এগিয়ে যায়, ভারতবর্ষের কাছে এত রকমের পাওয়ারফুল এড আছে, যেই পাওয়ারফুল এড গুলোর ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে তার সেও থাকবে না, তার বন্ধু বান্ধবও থাকবে না। দ্বিতীয় জিনিস, চায়না কিন্তু ইজ নো মোর ইন লাভ উইথ পাকিস্তান, কারণ চায়না বুঝে গেছে যে পাকিস্তানের স্টেট অফ বিট্রেয়ালটা তাদের যে গোটা যুদ্ধনীতি বলো, তাদের গোটা বিজনেস নীতি বলো, তাদের গোটা স্ট্যান্ড পয়েন্ট ইন এশিয়া বলো, সেটাকেও এফেক্ট করে গেছে। কারণ পাকিস্তান সবার সাথে হাত মিলিয়ে নিজের দেশে টেনে এনে যে খেলাটা খেলেছে, সেই খেলাটা কিন্তু চায়না কাছে যতটা ধাক্কা দিয়েছে, সেই ধাক্কাটা কিন্তু চায়নাও খুব একটা সহজভাবে নেবে না। সুতরাং আমরা এমন একটা স্টেটাসে দাঁড়িয়ে আছি, যেই স্টেটাসে আমার কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এত কিছু ডিসকাশনের পরেও আগামী 3-4 মাসের মধ্যে তিনটে ঘটনা ঘটার একটা প্রচন্ড প্রবণতা দেখছি। সেই তিনটে ঘটনা কি কি বলেন যদি? আমি আমি বলছি এক এক করে। প্রথম প্রবণতাটা যেটা আমার সব থেকে বেশি মনে হচ্ছে, আগামী 90 থেকে 100 দিনের মধ্যে, মানে উইদিন মান্থ অফ ডিসেম্বর, আমি এক্সপেক্ট করছি আমেরিকাতে একটা রাজনৈতিক রদবদলে। এবং এই রাজনৈতিক পালা বদল হতে পারে, রদবদল হতে পারে, পাওয়ারের হ্রাস হতে পারে, এবং সেই সব জিনিসটা কিন্তু খুব কনস্টিটিউশনালি হবে। গায়ের জোরে মানে কুস্তি করে এরকম কিছু নয়। ইটস এ কনস্টিটিউশনাল লিগাল অ্যাক্ট যেটা হতে পারে। দ্বিতীয় জিনিসটা যেটা আমি আমি ভীষণভাবে এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে এমন ইকোনমিক ক্রাইসিস, মানে পাকিস্তান কিন্তু নানানভাবে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট। এবারে ইকোনমিক ডিপেন্ডেন্সিটা পাকিস্তানের কাছে